জুলাই হত্যা, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন ঠিক করা হবে ১৩ নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল। সিইসির সাথে বিএনপি নেতাদের বৈঠক, ভোটারদের ভোটদান নিশ্চিতে বিতর্কিতদের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত না করার তাগিদ। জামাতের ১০০টির মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতেই পারে, দলীয় আমিরের দাবি। বললেন ভুলের জন্য ৩ বার ক্ষমা চেয়েছে তার দল। নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেয়া কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনি প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলা। ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ বিচারের দাবি করেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সমাপনী বক্তব্য রাখে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের পক্ষ থেকে বলবো, অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, শেখ হাসিনা ও তার সঙ্গীদের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা এর সাথে জড়িত ছিলেন। যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। শেষ বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে এমন মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল, এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন। জবাবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন। এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না, এবং সে সেটা করেও নাই। যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলাটির আইনি কার্যক্রম শেষ হলো। জুলাইয়ের ১৪০০ শহীদ ন্যায় বিচার পাবেন কিনা সেটি জানতে এখন আর কিছুদিনের অপেক্ষা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গত ৩টি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় ১০ লাখ লোক নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে মঈন খান বলেন, এইসব লোকবল বিভিন্ন সেক্টর থেকে হায়ার করতে হবে। সেক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে লোকবল নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কারচুপিতে জড়িত হয়েছেন, তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলেও মনে করেন তিনি। মঈন খান আরও বলেন, শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযজ্ঞ সমাপ্ত করা অসম্ভব। আগামী নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি, সেই বিষয়টিও এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে, এবং সে কাজ করার জন্য আজকে তারা এখানে এসেছে, এবং তারা যেন
বিনা বাধায় এই কাজগুলো করতে পারেন এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন, সেটাই আমরা চাই, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত কমপক্ষে 3 বার ক্ষমা প্রার্থনা করেছে। একটি বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকলে সেক্ষেত্রে মাফ চাইতে অসুবিধা কোথায়, এমন প্রশ্ন তার। ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কীভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে থাকে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় সেজন্য অপচেষ্টা করছে, যা খুবই দুঃখজনক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না, কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর আগে সড়ক অবরোধ করেন তারা। ট্রাক চাপায় মাদ্রাসার শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয় প্রশাসনের লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন তারা। দুপুর 12:15টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর 1:30টার দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন তারা। এমন সময় যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকেদের ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। এর আগে মঙ্গলবার লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামের মাদ্রাসার একজন শিক্ষার্থী নিহত হন। এরপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখে দিতে প্রস্তুত পুলিশ। নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সেমিনারে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকেই কঠোরভাবে দমনে প্রস্তুত রয়েছে পুলিশ। বলেন, নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে। কমিশনার আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলেই ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব বলে মত দেন তিনি। পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে, ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। নিষিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা
সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আসি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেন, এই সময়ে বাংলাদেশে ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার দেশ। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর এবং টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চীন একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2025-এর উদ্বোধন করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, সবুজ শিল্পায়ন ও পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে এই মেলা দুদেশের মধ্যে সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। এই কার্যক্রমকে বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইল ফলক হিসেবে বর্ণনা করেন তিনি। টানা 15 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দ্বিপক্ষীয় বাণিজ্য 24 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। গত বছরের আগস্ট থেকে 20টির বেশি চীনা কোম্পানি বাংলাদেশের সাথে বিনিয়োগ চুক্তি করেছে, যার বিনিয়োগের পরিমাণ 80 কোটি মার্কিন ডলারের বেশি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী। রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চীন প্রযুক্তি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে। চীনের আধুনিক প্রযুক্তি, শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব উপকরণ বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেক্সটাইল শিল্পের সবুজ রূপান্তরে বাংলাদেশের সাথে চীন একসাথে কাজ করবে। পরে এক্সপো ঘুরে দেখেন রাষ্ট্রদূত সহ অতিথিরা। 3 দিনব্যাপী এই আয়োজনে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রশাসনে নিজের লোক বসিয়ে সামনে নির্বাচনে জয়ী হওয়ার উদ্দেশ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। মন্তব্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের। সকালে রাজধানীর তোপখানা রোডে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য, ক্ষমতা না জনতা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, বড় 3টি দল নিজেদের স্বার্থেই রাজনৈতিক বিবাদ করছে, আবার তারা স্বার্থের কারণেই মিলে যাবে। তিনি বলেন, এই সরকারের 14 মাসের ব্যর্থতার মূল কারণ বিপ্লবের চরিত্র তারা ধরতে পারেনি। এমনকি বড় বড় রাজনৈতিক দলও জুলাই বিপ্লবকে স্বীকার করতে চায় না। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণমাধ্যম যেভাবে তেলবাজি করেছে, একই জিনিস ভবিষ্যতেও দেখা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমার দেশ সম্পাদক। প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে, দেখলাম না। প্রধান 3টে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে, আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। সাভারে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ সমর্থক জাকির হোসেন ও বনগাঁ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন বাবুলের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। সে সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে গেলে রাত 9টার দিকে জাকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা আবারও বিএনপি নেতা বাবুল সহ আরও কয়েকজন নেতার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল। আহত অন্তত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ নামের একজন যুবক নিহত হয়েছে। রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালে নিহতের বন্ধুরা জানিয়েছেন, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে 2 গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিং এর একটি দোকানে কাজ করতেন জাহিদ। তার বাবার নাম মৃত ইমরান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে রাতের আধারে টর্চের আলোতে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকে কুমিল্লা সিলেট মহাসড়ক। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বুধবার রাতে সদর উপজেলার উত্তর সলিদপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় গোষ্ঠীরই শতাধিক লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে, ধাওয়া পাল্টা ধাওয়া আর চিৎকারে পুরো এলাকা ছড়িয়ে পড়ে আতঙ্কে। কুমিল্লা সিলেট মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানান ৪-৫ দিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা কাটাকাটির জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম ও আজিজ গোষ্ঠীর আক্তারকে চর মারেন। এরপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার বিকেলে সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। রাতে মহাসড়কে টর্চ লাইট জ্বালিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টানা উত্থানের পর রেকর্ড পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে রেকর্ড পতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম ভরিতে কমেছে ৮,০০০ টাকারও বেশি, যা গত ১২ বছরের মধ্যে ভরি প্রতি স্বর্ণের দামের রেকর্ড দরপতন। চলতি বছর স্বর্ণের দর সামগ্রিকভাবে ৫৭% পর্যন্ত বাড়লেও বুধবার এটি পড়তির দিকে মোড় নেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্ববাজারে পড়েছে রূপার দামও। বুধবার একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড গড়ে আন্তর্জাতিক স্বর্ণের বাজার। বৃহস্পতিবার সকালে আউন্স প্রতি স্বর্ণের দাম ০.২% কমে ৪,০৮৪ মার্কিন ডলারের কাছাকাছি নেমেছে। স্বর্ণের এই দরপতনের পেছনে ডলারের শক্তিশালী অবস্থান আর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জোরালো ভূমিকা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে বৈশ্বিক সংঘাত ও উত্তেজনা প্রশমিত হওয়ায় বিনিয়োগের নিরাপদ আশ্রয়ে স্বর্ণের প্রতি আগ্রহ কমেছে। বিশ্বের বৃহৎ অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতিও দরপতনে ভূমিকা রেখেছে। সার্বিক বিচারে স্বর্ণের দাম নিম্নমুখীর ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার রাশিয়ার দুটি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এবার নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ন্যাটো। ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ অন্তত ৭ জনকে হত্যা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার এই ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের ওপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনর্থক যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুলাই হত্যা, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন ঠিক করা হবে ১৩ নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল। সিইসির সাথে বিএনপি নেতাদের বৈঠক, ভোটারদের ভোটদান নিশ্চিতে বিতর্কিতদের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত না করার তাগিদ। জামায়াতের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো বেঠিক হতেই পারে, দলীয় আমিরের দাবি। বললেন, ভুলের জন্য ৩ বার ক্ষমা চেয়েছে তার দল। নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেয়া কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে দুপুর ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।